দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টু দ্য পয়েন্ট, আর আমি সঙ্গে রয়েছি সোমা ইসলাম। আপনারা জানেন যে রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে আমরা টু দ্য পয়েন্টে আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় রাজনীতি। এবং তবে রাজনীতির এমন একটা বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো যখন এই মুহূর্তে পুরো বাংলাদেশ একটা শোকের পরিবেশে আবর্ত হয়ে আছে। আমরা মরহুম সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে কথা বলবো, আর সেই কারণেই আজকে আমাদের পুরো টু দ্য পয়েন্ট এক আয়োজন করেছি। আর সেই আয়োজনে আজকে টু দ্য পয়েন্টের নাম দিয়েছি শপথ না নিয়েই চলে গেলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সৈয়দ আশরাফ সম্পর্কে কথা বলবার জন্য আমরা আজকে টু দ্য পয়েন্টে আমন্ত্রণ জানিয়েছি যেজন ব্যক্তিকে আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের নবনির্বাচিত জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সম রাজাউল করিম, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন তিনিও নবনির্বাচিত সংসদ সদস্য ময়মনসিংহ ৩ আসনের, যার একটি বিশেষ পরিচয় আছেন দীর্ঘদিন বন্ধু বলি, সহকর্মী বলি, রাজনৈতিক সহকর্মী বলি। সৈয়দ আশরাফের সঙ্গে দীর্ঘ সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ একটা সময় তিনি পার করেছেন। তিনি হচ্ছেন নতুন সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সমার রেজাউল করিম, আপনার কাছে যেতে চাই। অনেক শূন্যস্থান কখনো পূরণ হয় না। সৈয়দ আশরাফুল ইসলাম তেমনই একটি মানুষ, যিনি চলে গেছেন কিন্তু রাজনৈতিক শূন্যতা তো রয়েই গেল। সেই রাজনৈতিক শূন্যতার জায়গাটি কি কখনো পূর্ণ হবার? আর ধন্যবাদ আপনাকে। আমার কাছে সৈয়দ আশরাফুল ইসলামকে আমি খুব ঘনিষ্ঠভাবে দেখেছি, চিনেছি, তার সান্নিধ্য পেয়েছি। তিনি শারীরিকভাবে আমাদের কাছ থেকে অনুপস্থিত হয়ে যাবেন, কিন্তু স্মরণের মধ্য দিয়ে তাকে বরণ করে রাখা এবং তার যে কীর্তিময় বিষয়গুলোকে ঘিরে আজ সারা বাংলাদেশে শোকের আবহ, এটা সৈয়দ আশরাফকে বাঁচিয়ে রাখবে। ব্যতিক্রমধর্মী এক চরিত্র ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সেই জায়গার তার ব্যক্তি শূন্যতা থাকবে ঠিকই, কিন্তু যতকাল রাজনীতির প্রবাহ থাকবে, সংস্কৃতি থাকবে, সততার সঙ্গে রাজনীতি, আস্থার সঙ্গে রাজনীতি, দলের প্রতি আনুগত্যতাবোধ, বিবেকের সঙ্গে কোনো লড়াই না করে বিবেকোচিত দায়িত্ব পালন এবং কখনো ভীতির কাছে আত্মসমর্পণ বা প্রলোভনের কাছে আত্মসমর্পণ না করার প্রসঙ্গ যখনই আসবে, সেই প্রসঙ্গে সৈয়দ আশরাফ উজ্জ্বল হয়ে থাকবেন। নাজিম উদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাই, আপনার সঙ্গে তো তার অনেক স্মৃতি জড়িত সেই ছাত্র জীবন থেকে। তিনি যখন ময়মনসিংহের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, আপনি সেই সময় ছিলেন ময়মনসিংহ ছাত্রলীগের একই সময়ে সভাপতি ছিলেন। সেই শুরুর দিকটিতে কেমন ছিলেন সৈয়দ আশরাফ? তিনি এমন একটা চরিত্রের লোক ছিলেন, তার সম্বন্ধে বলতে গেলে কি বলবো, যে ব্যক্তির জীবনে কোনো লোভ ছিল না, যে ব্যক্তিটির ক্ষমতার মোহ ছিল না, যে ব্যক্তিটি মানুষকে ভালোবাসতেন, সে ব্যক্তিটি এই জাতির জন্য, এই আগামী প্রজন্মের জন্য একটি সংকট জাতিকে নির্মাণ করার জন্য যে দায়িত্বটা ওনার ছিল, সেটা হয়তো সমাপ্ত করে যেতে পারলেন না। সেটা তার প্রয়োজন ছিল, জাতির প্রয়োজন ছিল। সেই প্রয়োজন শূন্যতা কবে কাটবে জানি না, তবে তাকে হারিয়ে আমি আমার 50 বছর রাজনীতিতে তাকে হারিয়ে যে শূন্যতা আমি দেখেছি, সেই শূন্যতা পূরণ করার মতো কোনো ব্যক্তি কবে আসবে জানি না। যেমন বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে যে শূন্যতা ছিল, সেই শূন্যতা বঙ্গবন্ধুটা পূরণ হয় নাই। যেমন ঠিক তার বাবা নিহত হওয়ার পরে যে শূন্যতা হয়েছিল, সেই শূন্যতা পূরণ হয় নাই। ঠিক তেমনি সৈয়দ আশরাফ ইন্তেকালে আর শূন্যতা পূরণ করার আর কেমন হবে জানি না, তবে পূরণ তো আর হবেই না, হয়তো অন্য ধরনের আরেক নেচারের, আরেক প্রকৃতির হয়তো আরেকজন নেতা আসবেন। কিন্তু তার মতো নির্লোভ, সাহসী এবং অত্যন্ত মেধাসম্পন্ন এই প্রজন্মের জন্য আমরা একটা মেধা ব্যক্তিকে হারিয়েছি, যা রাজনীতিতে তার অত্যন্ত প্রয়োজন ছিল, এই দেশের নির্মাণের জন্য প্রয়োজন ছিল। সেই ব্যক্তিকে হারিয়ে আমরা শূন্যতায় অবস্থান করছি। শুধু তো ছাত্র রাজনীতি একসঙ্গে শুরু না, আপনারা তো মুক্তিযুদ্ধ একসঙ্গে করেছেন। সে কোন জায়গাটাতে, কোন সময়টা একটু যদি আমাদেরকে বলতেন, যে একসাথে তো আপনি মুক্তিযুদ্ধ করেছেন। একটি ঘটনায় বলি, আমরা মুক্তিযুদ্ধ চলার সময়কালীন আমরা একটা মধ্যম সময়ে, সে কিন্তু প্রায়ই আমার বুকে মাথা রেখে প্রায়ই বলতো, নাজিম ভাই কবে দেশ স্বাধীন হবে, কবে দেশ স্বাধীন হবে। আমি তখন সান্ত্বনা দিতাম, হতাশ হইও না, আমরা ঠিকই এই দেশ স্বাধীন আমরা করব। এবং আমরা জয় বাংলা স্লোগান যে দিয়েছি, আমরা জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের মাতৃভূমিকে মুক্ত করে যাব। সৈয়দ আশরাফুল ইসলাম ছাত্র জীবন থেকে যার রাজনীতি হাতে করি, তারপরে তার জাতীয় রাজনীতিতে, কিন্তু আমরা দেখেছি দলের সব সময়
সুসময় বলি অসময়, সবচেয়ে বড় কথা যে রাজনীতির অসময়ে আমরা যদি 1-11 বলি, সেই সময় তার যে ভূমিকা, দলকে ঐক্যবদ্ধ করবার তার যে প্রচেষ্টা, সেই জায়গাটুকু যদি বলেন আপনি। দেখুন, তার একটু পিছনে যেতে হবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা লন্ডনে, সেই সময় কিন্তু সৈয়দ আশরাফ, আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকেই শোনা, সৈয়দ আশরাফ তখন আসতেন যে আপা এখন তো আমরা শূন্য অবস্থা, আমি তো চলতে পারছি না, ট্রেনের ভাড়া দিতে পারছি না। অপরদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তখন টাকা ছিল না, তার ভিতরে ভ্যানিটি ব্যাগ থেকে তিনি সামান্য যা কিছু ওটা দিতেন, সৈয়দ আশরাফ আপার এখানে চলে আসতেন। নেত্রী একদিন আবেগ আপ্লুত হয়ে বলছিলেন যে যার বাবা এদেশের মন্ত্রী ছিলেন, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, তার পুত্র ট্রামের ভাড়া দেওয়ার মতো পয়সা তার সঞ্চয় ছিল না, বিদেশেও কোনো জায়গার থেকে কারো কাছ থেকে সাহায্য নেওয়াটা তার মাথায় একবারও কাজ করে নাই যে সৈয়দ নজরুল ইসলামের ছেলে কারো কাছে হাত পেতে টাকা নেবে, এইটা তাদের পারিবারিক বা আভিজাত্যতা বা তার সততার বৈশিষ্ট্যের পরিপন্থী, এজন্যে নাই। আপা একদিন আবেগের সঙ্গে বলছিলেন যে ওকে এইভাবে সংযোগ রাখতাম। লন্ডনের সেই কাহিনীটা বললাম। আর 1-11-এ নেত্রী গ্রেপ্তার হওয়ার পূর্ব রাত থেকেই আমার সঙ্গে নেত্রীর দেখা হয়েছিল, মামলার কপি নিয়ে গেছিলাম। উনি মুক্তি পাওয়ার পূর্ব পর্যন্ত আমি ওনার অন অফ দি লয়ার ছিলাম। খুব কাছের থেকে 1-11 দেখেছি। আমাদের সিনিয়র অনেক নেতারা যাদের অনেক দায়িত্ব পালন করার কথা ছিল, তারা সেই দায়িত্ব পালন করেননি, নানাভাবে তারা বিভ্রান্ত হয়েছিলেন। সেই বিভ্রান্তিতে অনেকেই তাদের সঙ্গে তাল মিলিয়েছিলেন। ব্যতিক্রমধর্মী চরিত্র ছিল সৈয়দ আশরাফ, তাকে কিন্তু থ্রেট করা হয়েছিল। সেনা সমর্থিত সরকারের উল্লেখযোগ্য ব্যক্তিরা থ্রেট করেছিলেন যে আওয়ামী লীগের সংস্কার আনতে হবে, শেখ হাসিনাকে বাদ দিতে হবে। এই বাদ দেওয়ার প্রক্রিয়ায় আমাদেরও কিছু কিছু ব্যক্তিরা তখন তাল মিলিয়েছিলেন যে হ্যাঁ, শেখ হাসিনা হয়েছে তাতে কি হয়েছে, যেই হোক না কেন বাদ দিতে হবে। দাম্ভিকতার সঙ্গে আমাদের নেতারা ওই কথা বলছিলেন। সেই ক্রাইসিসে সেনাবাহিনীর কর্মকর্তাদের, সেনা সমর্থিত সরকারের সমস্ত হুঙ্কার, ভয়, ভীতি, এমনকি প্রলোভন, আমি দায়িত্ব নেবেছি, প্রলোভনকেও প্রত্যাখ্যান করে তিনি আওয়ামী লীগের হাল ধরেছিলেন। এবং তিনি প্রথমে একটি কথা বলছিলেন যে শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো রাজনীতি হবে না। আওয়ামী লীগের ভিতরে কিন্তু সেক্রেটারি করেনি, একটা গ্রুপিং ছিল স্ট্রং। সৈয়দ আশরাফ দায়িত্ব গ্রহণ করার পরে অতি উৎসাহী কিছু লোক যে বলতো ভাই আমরা কিন্তু আপনার লোক, নিজে বলতেন ভাই আমি কিন্তু আমার লোক। সে বলছেন নো, আমরা কেউ কারো লোক না, নেতা একজন শেখ হাসিনা, মাঝে কোনো গ্রুপিং করতে আসলে তুমি আর বাসায় আসবে না। আমরা তো কেউ স্তুতি বাক্য করলে খুশি হই, সৈয়দ আশরাফ বাসার থেকে বের করে দিতেন। তখন কিন্তু জবনিকা পাত হয়ে গেল যে অমুক ভাইয়ের গ্রুপ, তমুক ভাইয়ের গ্রুপ, এই গ্রুপিংয়ের জায়গাটা থাকবে না। থার্ড যে কাজটি উনি করেছেন সেটাই খুব উল্লেখযোগ্যভাবে বলতে চাই। নেত্রীর প্রতি আস্থার বাইরে গিয়ে আলাদা ঘুষুর করা, আলাদা একটা বলয় সৃষ্টি করারে, এইটাকে তিনি তীব্র অপছন্দ করতেন। কেউ কেউ এসে কিছু তদবির ওনার বাসায় করলে বলতেন বিং মিনিস্টার যেটা আছে সেটা করবো, আমি কেন রিকমেন্ড করবো, আমি কেন আলাদা লিখবো। এই জন্য কোনো দরখাস্তের পাশে উনি কিন্তু রিকমেন্ড করতে রাজি হতেন না, যে কাজ যেটা সেটা হবে, ইন অ্যাকর্ডেন্স উইথ ল হবে, এই জায়গাটা করতে পারবো না। যে সাহসিকতা, সততা এবং যথার্থ সিদ্ধান্ত, দলের প্রতি আনুগত্যতা, নৈতিকতার বোধের জায়গায় সৈয়দ আশরাফ যে অবস্থানটা সৃষ্টি করেছেন, খুব কাছের থেকে দেখেছি, এটা অসাধারণ, অসাধারণ। নাজিমউদ্দিন আহমেদ, আমরা আপনার কাছে জানতে চাই এই যে সততা, এই যে সাহস, রাজনীতিতে একটি নাম সৈয়দ আশরাফুল ইসলাম, যিনি আজ এখন নেই আমাদের কাছে, কিন্তু আপনার সাথে তার দীর্ঘ চিন্তা ছিল, 50 বছরের বলছেন রাজনীতি। আপনি প্রেসিডেন্ট, উনি সেক্রেটারি ছিলেন, সেই সময় জায়গাটা কি ছিল, আর সেই সময় রাজনীতিতে এমন কি গুণগত পরিবর্তন হলো, আর কি আছে সৈয়দ আশরাফের মতো মানুষ? সৈয়দ আশরাফের মতো নির্লোভ মানুষ রাজনীতিতে এখন পাওয়া বড় কঠিন। রাজনীতি মানেই এখন রাজনীতি না। সৈয়দ আশরাফের রাজনীতি ছিল মানুষের রাজনীতি, জনগণের রাজনীতি, ক্ষমতা টিকে রাখার জন্য রাজনীতি না, ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি না। তিনি পার্টির যখন সেক্রেটারি হয়, প্রথম যে গ্রুপের সেক্রেটারি যে দিতে হলো, তার দুপুরে লাঞ্চের সময় আমি সে প্রথম অধিবেশনে সে অনুষ্ঠানে আসে নাই। আমি দৌড়ে গিয়ে তার বাসায় গিয়ে রুমে ডাকলাম যে আপনি কী ব্যাপার, কাউন্সিল যান নাই, আপনি আসেন নাই? কাউন্সিল তো হবে, হইতেছে, আমি গেলি কি না গেলি কি। তখন এমন ভাব দেখে তার সাথে আমি একটু রুক্ষ ব্যবহারও করলাম, যে চলেন কাউন্সিলে যাইতে হবে। তারপর তাকে নিয়ে কাউন্সিলে গেলাম, গিয়ে যথারীতি তিনি গিয়ে বসলেন। তিনি নিজেও চিন্তা করেন নাই যে তাকে এই দায়িত্ব দেওয়া হবে। তারপরে তো ঘোষণা হলো তিনি পার্টির সেক্রেটারি হওয়ার পর সবাই তো ফুলের মালা টালা নিয়ে যা করার সামাজিকতা করছে।
কিন্তু তিনি একটা কথা বললেন যে এই দলের ভিতর এত সংকট, এই সংকটের দায়িত্ব নিতে আমার উপর যেভাবে চাপিয়ে দিয়েছেন, আমি তো এটা কি কতটুকু করতে পারবো। একটা কথা কি তিনি প্রায়ই বলতেন, সংগঠনের মতো চলবে। আমি পার্টি জেনারেল সেক্রেটারি, ইউনিয়ন কমিটির সংকট, উপজেলার সংকট সাংগঠনিক, জেলার সংকট সাংগঠনিক, সেখানে চলে আসে সরাসরি পার্টি সেক্রেটারি জেলার সেন্ট্রালের। কেন আসবে? সে প্রথম যাবে সাংগঠনিক সম্পাদকের কাছে সমাধানের জন্য, তারপর জয়েন্ট সেক্রেটারি তাদের সমাধানের জন্য। তারা যদি পেচাপ না করতে পারে তাহলে আমি সেক্রেটারি হিসেবে তখন পেচাপের চেষ্টা করব। কিন্তু এই যে দলের ভিতর যে এই যে সরাসরি নেত্রীর কাছে যাওয়া, সরাসরি সেক্রেটারির কাছে যাওয়া, আর নিচে দায়িত্ব তাদের দায়িত্বটা কি? তাহলে সেক্রেটারি দায়িত্ব এই দায়িত্ব, তাহলে সাংগঠনিক সম্পাদক এবং জয়েন্ট সেক্রেটারি দায়িত্বটা কি? জি, তাদের দায়িত্বটা আগে পালন করুক। তারা যদি ফেল করে তারপরে না হয় আমি দেখব। এই তার রাজনীতি চিন্তাটা ছিল এই ধরনের, যে যেমন এই যে মিডিয়াতে তিনি বিমুখ ছিলেন, প্রচার করতেন না, প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন। আমি বলতাম যে কিরে ভাই, এত টেলিভিশনের চ্যানেল খোলা হয়েছে, সবাই খালি টেলিভিশনে খালি কথা বলে, তুমি কথা বলো না কেন? কয় যে ভাই আমি না বলাতে অনেক ভালো, যেভাবে কথা চলছে, যেভাবে এই হ্যাঁ তৃতীয় মাত্রায় বলেন টকশো চলছেন, এইগুলিতে আমি ইচ্ছুক না। সবরে জাউল করিম, আপনার কাছে একটু জানতে চাই যে রাজনৈতিক সংকটে সবসময় সৈয়দ আশরাফ যে হাল ধরেছিলেন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে, আমরা সবসময় দেখেছি। কিন্তু রাজনৈতিক ওনার শেষ জীবনে যে অসুস্থ ছিলেন দেশের বাইরে অনেক দিন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যদি আমরা আপনার কাছে জানতে চাই, এই এত বড় দল আওয়ামী লীগ সৈয়দ আশরাফুল ইসলামকে অবশ্যই যোগ্য সম্মান দিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি কি আমার কথার সঙ্গে একমত কিনা? সৈয়দ আশরাফ কিন্তু চিকিৎসা যাওয়ার পূর্বে মন্ত্রিত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, না, তোর মন্ত্রিত্ব ছাড়া লাগবে না, যত দিনের ছুটি লাগবে তত দিনের ছুটি। অপর যখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উনি সরে গেলেন, তখন কিন্তু বাইরে একটা প্রচারণা হলো যে সৈয়দ আশরাফ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। নেত্রীর আস্থাটা কত দৃঢ় এবং কত স্নেহ, মায়ের স্নেহের জায়গা থেকে তিনি বললেন সংস্থাপন মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকে প্রধানমন্ত্রীর হাতে, সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্ব তোমাকে নিতে হবে। প্রধানমন্ত্রীর রেসপন্সিবিলিটি তিনি তাকে দিয়ে দিলেন। এরপর উনি চিকিৎসায় যখন যাবেন, সেই সময় পারিবারিক প্রপার্টি বিক্রি করার একটা প্রস্তাব নেত্রীর কাছে আসলো, তার নলেজে, যে তাদের সম্পত্তি বিক্রি করে দেবেন। কারণ আগেও 2-3টে সম্পত্তি বিক্রি করছেন। নেতা হলে সম্পত্তি বাড়ে, আর সৈয়দ আশরাফ যতবার নেতার মন্ত্রী হন সম্পত্তি তত কমে। সেইখানে নেত্রী বলেন, ওর চিকিৎসার ব্যয়ভার আমি বহন করব, কোনো সম্পত্তি বিক্রি হবে না। কিন্তু সমর রেজাউল করিম, আপনারা তো নিজেরাও রাজনীতিবিদ, একজন রাজনীতি করছেন, আপনারা দুজনকে আমি প্রশ্নটা করি। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, যে আমরা সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে কথা বলছি, যিনি একটা নির্মোহ নির্লোভ সৎ একজন মানুষ ছিলেন। আপনারাও তো সেই রাজনীতিবিদ, কেন আপনারা নিজেরা এক একজন সৈয়দ আশরাফ হতে পারেন না? হয়ে উঠতে কেন পারেন না? একেবারে ছোট্ট করে সেইখানে বলি, সৈয়দ আশরাফের উল্লেখযোগ্য একটি উক্তি ছিল, আপনি রাজনীতি করতে হলে দুর্নীতি ছাড়েন, আর দুর্নীতি করতে হলে রাজনীতি করতে আসবেন না। আর আওয়ামী লীগ প্রসঙ্গে বলছিলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটি অনুভূতি, যে অনুভূতির সঙ্গে আমার রক্ত, বঙ্গবন্ধুর রক্ত, আমার বাবার রক্ত একাত্ম হয়েছে। এই দুর্নীতির জায়গায় যে দৃঢ়তা তিনি ধারণ করেছিলেন, তাকে সবচেয়ে স্নেহ ভালোবাসতেন যিনি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমাদের পার্লামেন্টের মিটিংয়ের প্রথম মিটিংয়ে বলছেন দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। সারা দুনিয়ায় কিন্তু শেখ হাসিনা অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, সৎ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি ওয়ার্নিং দিয়ে বলছেন, মন্ত্রী হলেন কি হলেন জানি না, আর আয় সম্পদ অর্জনের হাতিয়ার হিসাবে এই ক্ষমতাকে ব্যবহার করবেন না। সৈয়দ আশরাফ কিন্তু ওই জায়গাটাকে যেটা ধারণ করেছিলেন, সেইটা কিন্তু আমার মূল স্ট্রিমে মাননীয় প্রধানমন্ত্রী করেন। আজকে সকালে আমার দলের সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের কিন্তু সৈয়দ আশরাফ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তার কণ্ঠ আড়ষ্ট হয়েছিল, এবং ওইখানে বলছিলেন যে সৈয়দ আশরাফের যে স্পিরিটটা ছিল দুর্নীতির বিরুদ্ধে, সততা, রাজনৈতিক আদর্শ, সেটাই আমরা ধারণ করে তাকে জীবিত করে আগামী দিনে আমি বিশ্বাস করি সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কি দুজনেই মনে করেন যে আপনারা দুজনেই শুধু না, আরো অনেকেরই শুধু সৈয়দ আশরাফের মতো হয়ে ওঠা উচিত? না, আছে, হবে না তো তা ঠিক না, তবে সেই ধরনের মানসিকতা তৈরি করতে হবে। অনেক সময় মানুষ লোভে পড়ে যায়, পারিবারিক লোভে পড়ে যায়, আত্মীয় স্বজনের লোভে পড়ে যায়, তখন তার সেই জায়গাটায় ঠিক থাকার মতো অবস্থা থাকে না। অনেক সময় ড্রিল হইতে হয়, অনেক তৃণমূল পর্যায়ে ড্রিল হইতে হয়, এবং ধরেন এই ছেলে বা মেয়ে বা তার আত্মীয় স্বজনের অনেক সময় নানান ধরনের অনিয়ম চাপ সৃষ্টি হয়। সেই অনিয়মটাই কিন্তু তার জীবনের একটা কলঙ্ক আসে, দুর্নীতির একটা ছাপ চলে আসে, ইচ্ছা না থাকলেও তখন চলে
চলে আসে। সেটাকে অ্যাভয়েড করতে পারলে সে স্বচ্ছতার সাথে নেতৃত্ব দিতে পারবে। আর আমি একটা ছোট্ট ওয়ার্ড বলি, আমি বিশ্বাস করি নীতির রাজা যেটা শ্রেষ্ঠ নীতি সেটাই হওয়া উচিত রাজনীতি, রাজার নীতি রাজনীতি হওয়া উচিত না। সেই জায়গাটায় বিশ্বাস রেখে আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে দেখি, আমার ব্যক্তিগত ইচ্ছা এবং স্বপ্ন সবটুকু সততার সঙ্গে দায়িত্ব পালনে যদি আমরা এগিয়ে আসি, তাহলে সৈয়দ আশরাফরা সার্থক। না হলে সৈয়দ আশরাফদের স্মরণ করা শুধুমাত্র বাহ্যিক একটা জায়গায় থাকবে। আমার বিশ্বাস সেখানে আমরা পৌঁছাতে পারবো, কারণ আমাদের যিনি কাণ্ডারি শেখ হাসিনা, তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতি করেন না, দুর্নীতি পছন্দ করেন না, এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করেছেন। নাজিমুদ্দিন, আপনার কাছে জানতে চাই, আপনি তো তার বন্ধু ছিলেন। আমরা একদম অনুষ্ঠানের বারবারই বলছি, শেষ পর্যায়ে চলে এসেছি। দীর্ঘদিনের বন্ধু, রাজনৈতিক সহকর্মী ছিলেন, কিন্তু আমি জানি যে আপনার এই মুহূর্তে বসে কথা বলা খুব কঠিন, আপনি স্মৃতিকাতর হয়ে আছেন। তারপরও যদি আমাদেরকে বলতেন তার কোন জায়গাটা, কোন স্মৃতিটা আপনাকে সব সময় নাড়া দিচ্ছে, সেই গতকালকে তার মৃত্যুবরণ হওয়ার পর থেকে কোন ঘটনাটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে? আমাকে সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে তার সম্মেলনের, বিদায় সম্মেলনে যেটা হয়েছে, অবদগাতি সাহেব যেটা সেক্রেটারি হলেন, সেদিন তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন যে আওয়ামী লীগ একটা সংগঠন নয়, শুধু আওয়ামী লীগ শুধু একটি দল নয়, সেটা একটা অনুভূতি। সেই অনুভূতি থেকে একটি কর্মীর বুকে যদি আঘাত লাগে, সে আঘাতটা আমার বুকেও লাগে। এই যে অনুভূতিটা তার আমাকে খুব আপ্লুত করে। আমি কথা বলতে পারবো না, নিজকে আর নিয়ন্ত্রণ করতে পারছি না আমার, কারণ সারা জীবনের এক থালে ভাত খেয়েছি, এক বিছনায় শুয়েছি, 50টি বছর রাজনীতিতে, 27টি বছর বিদেশ ছিল, বাকি জীবনগুলি একসাথেই ছিলাম। শেষ চিকিৎসা যাওয়ার পূর্বে শেষ পর্যন্ত সে আমাকে, আপনার সাথে শেষ কি কথা হয়েছিল? শেষ কথা হয়েছিল যে সে যাচ্ছে, আমি তো বলছি যে তোমার এই রোগ, এই অসুস্থতা তোমার, তুমি কেন তো স্মরণ করতে পারতেছো না, তোমার মেমোরিতে তোমার মনে থাকে না, এই কথা বললে ভুলে যাও, একটা প্রোগ্রাম থাকলে ভুলে যাও, তুমি এই জিনিসগুলি কথা, না না ঠিক আছে ঠিক আছে। মানে সে এক প্রকার অনীহা, তার যে অসুখটা সেটা সে বুঝতেই চায় না যে তার অসুখ আছে। আর এই যে মেমোরিতে তার যে স্মরণশক্তি একদম চলে গেছে। সর্বশেষ বিদায়ের দিন আমি যখন তার সকালে 11টার দিকে গেলাম, দেখি যে সে আমাকে চিনতে পারতেছে না। আমি কাছে কাছে ঘুরতেছি, চিনল না, আমি চলে আসলাম। পরের দিন আবার গেলাম সন্ধ্যার সময়, তখন সে আমার মুখের দিকে চাইছে, একটা বিস্কিট টেবিল থেকে খাইছে, একটু চা খাইছে, সে চোখটি বন্ধ হয়েছে। তখন আমি মাথাটা হাতাইতেছি, হাতালে এক পর্যায়ে সে একটা তন্ডাতে চলে গেছে। তন্ডা যাওয়ার পরে আবার তার পাগুলি আমি টিপলাম, হাতগুলি টিপলাম, একটু মেসেজ করে দিলাম, দেওয়ার পরে সে একটা চরম একটা আরামের মতো মনে হয়েছে ঘুমায় রয়েছে আর কি। সেই ঘুম ভাঙে না। তারপরে আমাদের রনু ভাই, অনেক স্মৃতি সারা জীবনের, আর এখন তো দুজনের সবার বা পুরো বাংলাদেশের অপেক্ষা রনু ভাই আগামীকাল ফিরে আসবে সৈয়দ আশরাফ, কিন্তু সশরীরে না, নিথর শরীর। সেই প্রিয় দর্শক, দল মতের ঊর্ধ্বে উঠে যে মানুষটি সকলের প্রিয় ছিলেন, সেই সৈয়দ আশরাফুল ইসলাম আমাদের মাঝে আর নেই। কিন্তু শূন্যস্থান কখনো পূর্ণ হয় না, তারপরও কিছু কিছু শূন্যস্থানকে শূন্যই রেখে দিতে হয়, কারণ সেটিই বোধহয় এক ধরনের শ্রদ্ধা। সবাইকে আগামী দিনের টু দ্য পয়েন্ট দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সোমা ইসলাম আজ বিদায় নিচ্ছি। সকলকে শুভরাত্রি।